আরে আমি টেনশন কেন করছি? আমার জমানো ব্ল্যাক মানি আর এই সম্পত্তি তো আছে। তার উপর সুভাষ মির্জার বাংলো আর 5 কোটি টাকা তো আছে। আর কি চাই? এফ আর কোম্পানি জাহান্নামে যাক। আশিক শেখ ফুরফুরা মন নিয়ে ফ্রেশ হয়ে নিচে আসতে সার্ভেন্ট চা দিয়ে যায়। অন্যদিকে এফআর অফিসে নিহাল আর ধ্রুব এসে হাজির হয়। ম্যানেজার কিছু বুঝতে না পেরে বলল, আমি সাদমান ধ্রুব আর আমি ইফনান ওয়াদি নেহাল। আজ বোর্ড মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করুন। এই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর সহ যত ইনভেস্টর সবাই যেন উপস্থিত থাকে। স্যার তো তেমন কোনো নির্দেশ দেয়নি আমাকে। এই নির্দেশ আপনার স্যার নয়, বড় ম্যাম দিয়েছে। আর এই কোম্পানির ওনারকে ওনাদের কথা বলতে ম্যানেজার চুপ হয়ে যায়। তিনি বুঝতে পারলেন ধ্রুব নিহাল কার কথা বলছে। ম্যানেজার সোজা হয়ে দাঁড়িয়ে বলে, দুপুর 12টায় সবাই মিটিং রুমে হাজির থাকবে স্যার। আপনি কোনো চিন্তা করবেন না, আর আমি নিজে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করব। থ্যাংক ইউ। ব্রেকফাস্ট করতে ডাইনিং টেবিলে আশিক, রেহান আর রোকসানা আসতে আশিক বড় চেয়ারে বসতে নিলে কেয়া বলে ওঠে, স্যার, আপনি ওই চেয়ারে বসতে পারবেন না। আশিক কেয়ার দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে বলে, শাট আপ। একজন কাজের মেয়ে হয়ে আমাকে এই কথা বলার সাহস কে দিয়েছে? আমি দিয়েছি মিস্টার আশিক শেখ। ফারহার গলা শুনে ঘাড় ঘুরিয়ে দোতলার সিঁড়িতে তাকিয়ে ফারহাকে দেখে আশিক, রেহান, রোকসানা তিনজনই শকড হয়ে যায়। লেডি ব্ল্যাক স্যুট পরা, কোমর ছাড়িয়ে হাঁটু সমান চুলগুলো উঁচু করে ঝুঁটি বাঁধা, মুখে হালকা মেকআপ, কানে গোল্ড ডায়মন্ড ইয়ারিং ঝুলছে, হাতে ব্র্যান্ডের ওয়াচ, পায়ে হাই হিল পরে শব্দ করে নিচে নেমে এসে বড় চেয়ারে বসে বলে, যার যেখানে জায়গা সে তো সেখানে বসবে, তাই না? ফারহার কথার অ্যাটিটিউড দেখে আশিক আর রোকসানা হিংস্র চোখে ফারহার দিকে তাকিয়ে বলে, খুব সাহস বেড়েছে তাই না ফারহান? দাঁড়া, তোর সাহস কি করে কমাতে হয় সেটা আমি ভালো করেই জানি। রোকসানা হেঁটে ফারহার সামনে এসে ফারহাকে থাপ্পড় মারতে যাবে, তখনই ফারহা রোকসানার হাত ধরে উল্টো করে মুচড়ে ধরতে ব্যথায় কুঁকড়ে ওঠে রোকসানা। কি হলো, হাওয়া ফুস? মিসেস শেখ, আগে সব সহ্য করলেও এখন আর সহ্য করব না মিসেস শেখ। ইট মারলে পাটকিল খেতে হবে। বলে ছুড়ে মারল রোকসানাকে ফারহা। রেহান খেপে গিয়ে ফারহার দিকে তেড়ে যেতে সাজিয়ে এসে রেহানকে ল্যাং মেরে ফেলে দিয়ে বলে, সাবধান, রেহাম ম্যামের দিকে আর এক পাও বাড়ালে আমি কিন্তু আপনার এই পা ভেঙে ফেলবো। কাজের মেয়ের মুখে এমন শুদ্ধ ভাষা আর এমন ব্যবহার দেখে আশিক শেখ স্তব্ধ। সকাল থেকে একের পর এক ঝটকা পেয়ে শকড আশিক। ফারহার দিকে এক গ্লাস জুস আর একটা ফাইল কেয়া এগিয়ে দিয়ে বলে, ম্যাম, জুসটা খেয়ে নিন। আর এই ফাইলে অফিসের অ্যাকাউন্টের সব ডিটেলস দেওয়া আছে। আশিক শেখ এত বছর কত কোটি টাকা কোম্পানির অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে তার হিসেব রাখা হয়েছে। ফারহা আশিক শেখের দিকে বাঁকা হেসে ফাইলটা হাতে নিয়ে জুসটা খেয়ে আশিককে বলে, মিস্টার শেখ, ঠিক 12টার সময় অফিসের মিটিং রুমে আপনাকে দেখতে চাই। আর যদি আপনি না যান তাহলে আমি লিগালি ব্যবস্থা নিব। ফারহা রোকসানা আর রেহানের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, উল্টো সময় গোনা শুরু করুন মিসেস শেখ। আপনাদের প্রত্যেককে যদি আমি পৃথিবীতে জাহান্নাম দেখিয়েছি তো আমি ফরহান শেখের মেয়ে ফরহা শেখ নই। ফারহা ফোন আর ফাইল হাতে নিয়ে বাড়ি থেকে বার হতে একটা বিএমডব্লিউ কার এসে হাজির হয়। আশিক, রোকসানা, রেহান গাড়ি দেখে জাস্ট হা করে তাকিয়ে রইল। ফারহা গাড়ির সামনে আসতে ড্রাইভার গাড়ি থেকে বের হয়ে ফারহার জন্য গাড়ির দরজা খুলে দিল। ফারহা গাড়িতে উঠে বসতে আবার দরজা আটকে গাড়ি স্টার্ট দেয়। এটা কি হলো আশিক? ফারহার এই কোন রূপ আমরা দেখলাম? মম, ফারহা অফিসে গেল, তাও এমন দামি কারে করে। ড্যাড, ফারহা এত কিছু কি করে পেল? জানি না আবি, আপনি এখনই অফিসে যেতে হবে। সরো সবাই। আশিক উপরে গিয়ে দ্রুত রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ফারহান শেখের কেবিন দখল করে আশিক শেখ ছিল। আজ সে কেবিন নতুন করে সজ্জিত করে তারই বাবার চেয়ারে বসে আছে ফারহা। ক্ষণে ক্ষণে অতীত এসে হানা দিচ্ছে ফারহার চোখের সামনে। চোখের কোণে বিন্দু পানি আসতে ফারহা তা মুছে ফেলে নিজেকে শক্ত করে বলে, নরম হলে চলবে না ফারহা, ফাইট করতে হবে তোকে। তোকে সবটা ফিরিয়ে নিতে হবে, যা তোর পাওনা ছিল। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়বি না। ফারহা যখন তার ভাবনায় মশগুল,
তখন দরজায় নক পড়তে ফারহা তার ভাবনা থেকে বের হয়ে বলে। কামিং। ধ্রুব আর নিহাল কেবিনে প্রবেশ করে বলে, ফারহা, সব ঠিক আছে তো? তোর কথা মতো সব হয়েছে তো? ফারহা মুচকি হেসে বলে, একদম। তোদের মতো এমন বন্ধু থাকলে সব পারফেক্টলি না হয়ে উপায় আছে। নিহাল মাথা চুলকিয়ে বলে, দোস্ত, উৎসার তানুকে তো কিছু জানানো হলো না। ও যদি তোর এই কথা পরে জানতে পারে, তখন কিন্তু দুই চুন্নির হাত থেকে তোকে আমাকে ধ্রুবকে কেউ বাঁচাতে পারবে না। ডোন্ট ওয়ারি, ওদেরকে কাল অফিসে ডেকে দুটোকে অফিসের কাজে ঢুকিয়ে দিব। বেস্ট আইডিয়া। চুনিদের হাত থেকে বাঁচবো তাহলে। উফ, কি শান্তি। আচ্ছা, মিটিং রুমে সবাই এসেছে? সিট! কি বলতে এসেছিলাম আর কি বলছি তোকে? এটাই বলতে এসেছিলাম সবাই উপস্থিত হয়েছে। ইভেন চৌধুরী কোম্পানির নতুন সিও মেঘ চৌধুরী আর তার বাবা আকরাম চৌধুরীও এসেছে। শুধু এখনো আশিক শেখ এসে পৌঁছায়নি, তবে এসে যাবে যে কোনো সময়। তুই নেহালের সাথে আয়, আমি মিটিং রুমে যাচ্ছি। ধ্রুব দ্রুত পায়ে মিটিং রুমে ঢোকার কয়েক সেকেন্ড পর আশিক শেখ বেশ পার্ট নিয়ে এসে শিওর চেয়ারে বসতে নিলে ধ্রুব আশিক শেখকে আটকে বলে, আপনি এই চেয়ারে বসতে পারবেন না, আপনার জন্য সামনে চেয়ার রাখা হয়েছে। অপমানে মুখ থমথমে হয়ে গেল আশিকের। তা দেখে আকরাম মেঘ বেশ অবাক হয়। এত বছর ওই চেয়ারে বসে এসেছে, আজ হঠাৎ নতুন কেউ এই কথা সবার সামনে বলাতে আশিক শেখ ভীষণ অপমানিত হওয়ায় গর্জে উঠে বলে, আমি এই কোম্পানির মালিক আর আমি এখানে বসবো না। কে তুই? আর আমাকে এই কথা বলার সাহস তুই কোথায় পেলি? ধ্রুব রাগল না, মুচকি হেসে বলল, আপনি এত বছর নামমাত্র কোম্পানির মালিক ছিলেন, আসল মালিক এসে গেছে। আর আমাকে কে এই সাহস দিল তা জানতে চান? তাহলে শুনেন, এই কোম্পানির মালিক অ্যান্ড সিইও মিস ফারহা শেখ। নাম বলতে ফারহা তার অ্যাটিটিউড নিয়ে মিটিং রুমে প্রবেশ করতে মেঘ, তার ড্যাড এবং বাকি ডিরেক্টর ইনভেস্টররা মুগ্ধতা নিয়ে তাকিয়েছে ফারহার দিকে। লেডি ব্ল্যাক স্যুট পরা, কোমর ছাড়িয়ে হাঁটু সমান চুলগুলো উঁচু করে ঝুঁটি বাঁধা, মুখে হালকা মেকআপ, কানে গোল্ড ডায়মন্ড টিয়ারিং ঝুলছে, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, হাতে ব্র্যান্ডের ওয়াচ, পায়ে হাই হিল, চোখে সানগ্লাস পরা। মেঘ যেন এই নতুন ফারহার প্রেমে আবারও টুক করে পিছলে পড়ল। ফারহা তার চেয়ার সামনে দাঁড়াতে আশিক চেয়ার ছেড়ে তার জন্য রাখা বরাদ্দকৃত চেয়ারে গিয়ে বসে। ফারহা তার সানগ্লাস খুলে সবার উদ্দেশ্যে বলে, হ্যালো, আই এম ফারহা শেখ, ডটার অফ ফারহান শেখ অ্যান্ড ট্রিনা শেখ অ্যান্ড এই অফ আর কোম্পানির 75% শেয়ারের মালিক। ফারহার কথা শুনে সবাই চমকে গিয়ে বলে, হোয়াট? আপনি যদি 75%-এর মালিক হন, তাহলে মিস্টার শেখ তাহলে কি 25% শেয়ারের মালিক? নো মিস্টার আদনান ভুইয়া। মিস্টার আদনান, এফআর কোম্পানির 25% শেয়ারের মালিক হলো রূপন্তী শেখ, ডটার অফ রাকেশ শেখ, অর্থাৎ আমার ছোট বোন। অ্যান্ড হিয়ার ইজ হার পাওয়ার অফ অ্যাটর্নি। রূপন্তী শেখের বাকি 25% শেয়ারের বর্তমান মালিক বলতে গেলে আমি, বুঝতে পেরেছেন? আর আশিক শেখের কোন শেয়ার বা পজিশন এই কোনো শেয়ার বা পজিশন এই কোম্পানিতে নেই। ইয়েস মিস শেখ, বুঝতে পেরেছি। ওকে, তাহলে কাজের কথায় আসা যাক। আপনারা সবাই বসুন। মেঘ তো মুগ্ধ হয়ে তার বোকা ফুলকে দেখছে। মেঘ যে পরিকল্পনা করে এসেছিল সে পরিকল্পনা পরিবর্তন করে ফেলল মুহূর্তের মধ্যে। ফারহা মেঘের দিকে না তাকিয়েও বুঝতে পারে মেঘ তার দিকে তাকিয়েছে। ফারহা ম্যানেজারকে বলে, আপনি কাইন্ডলি আমাকে অ্যাকাউন্টের এই হিসাবগুলো মিলিয়ে দিন। ম্যানেজার ফাইলটা দেখে শুকনো ঢোক গিলে বলে, ম্যাম, এই অ্যাকাউন্ট সব অফিসের, আর বাকি অ্যাকাউন্ট আশিক স্যার দেখতেন। ফারহা আশিকের সামনে ফাইলটা ছুঁড়ে মেরে বলে, মিস্টার শেখ, অফিসার অ্যাকাউন্ট থেকে গত 5 বছর ধরে 70 কোটি টাকার হিসাব মিলছে না। কাইন্ডলি আপনি আমাকে এই টাকার হিসাব দিন। আশিক শেখ ভাবতেও পারেনি ফারহা এত দূর চলে যাবে। আশিক শেখ তার রুমাল দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে বলে, ফারহা। বাকিটা বলার পূর্বে ধ্রুব আশিক শেখকে ধমক দিয়ে বলে, মিস্টার শেখ, এখানে ম্যাম আপনার কেউই হন না, সো ম্যাম বলে ডাকবেন। ইজ দ্যাট ক্লিয়ার? ধ্রুবর কথা শুনে আশিক রাগে অপমানে সাপের মতো ফুঁসতে ফুঁসতে বলল, ম্যাম, আমি জানি না
এই টাকাটা কিভাবে অন্যের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে? আশিকের কথা শুনে ফারহা মুচকি হেসে বলে, ওকে, তাহলে এর তদন্ত তাহলে পুলিশ করুক। আপনারা ভেতরে আসুন। ফারহার আমন্ত্রণ পেয়ে 4 থেকে 5 জনের একটা পুলিশের দল ফারহার সামনে এসে হাজির হয়। আপনাদের যে দায়িত্ব দিয়েছিলাম তার রেজাল্ট কি মিস্টার আজহার সাহেব? একজন উচ্চপদের কর্মকর্তা আজহার সাহেব। উপর মহল থেকে এই কেসে দায়িত্ব গতকালই পেয়েছেন তিনি, আর তখন থেকে সোর্স লাগিয়ে সব ইনফরমেশন কালেক্ট করে ফেলে। ইভেন আশিক শেখ টাকাগুলো সরিয়ে কোন অ্যাকাউন্টে টাকা রেখেছে, তার যে যে প্রপার্টি কিনেছে সব কিছুর একটা লিস্ট করে ফারহার হাতে তুলে দিয়ে বলে, ম্যাম, এই ফাইলে মিস্টার আশিকের সব সম্পত্তির হিসেব রয়েছে, আর কোম্পানির টাকা অবৈধভাবে আত্মসাৎ করার জন্য আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্টও আছে। মিস্টার আশিক শেখকে আমরা গ্রেফতার করব এবং ফুল প্রুফগুলো কোর্টে সাবমিট করা হবে। থ্যাংক ইউ অফিসার, এত তাড়াতাড়ি কেসটা সলভ করার জন্য। আসলে কেসটা এত তাড়াতাড়ি সলভ হতো না যদি আশিক শেখ এই অপরাধের প্রমাণগুলো রেখে দিতেন। উনি ভেবেছিলেন হয়তো তার এই অন্যায়গুলো কেউ ধরতে পারবে না, বাট হি ডিডন্ট নো দ্যাট বাপেরও বাপ আছে। নেহাল বলে উঠল, তাহলে আপনাদের কাজ শুরু করুন। কাল ফ্রাইডে মানে কোর্ট অফ, পরশু অফ থাকবে, তার মানে রবিবার মিস্টার শেখকে কোর্টে তোলা হবে। ইয়েস মিস্টার। নেহাল মিস ফারহা শেখের পিএ। জি নেহাল, আপনার কথাই ঠিক। রবিবার মিস্টার শেখকে কোর্টে তোলা হবে। আশিক শেখ এখন শকড হয়ে আছে। মাত্র কয়েক ঘন্টায় ফারহা তার পুরো প্ল্যান এভাবে উল্টিয়ে দেবে তার বিন্দুমাত্র ধারণা ছিল না। আশিক শেখ সুযোগ বুঝে পালাতে নিলে পুলিশের জন্য অফিসার ধরে ফেলে আশিককে। আশিক ফারহার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে, তোকে আমি ছাড়বো না ফারহা, তোকে আমি শেষ করে দেব, যেমনটা 5 বছর আগে তোর বা। এতটুকু বলতে চুপ হয়ে যায় আশিক। সে বুঝতে পারে রাগের মাথায় সে কি বলতে যাচ্ছিল। ফারহা আশিকের কথা সম্পূর্ণ না করতে দেখে ফারহা বলে ওঠে, কথাটা সম্পূর্ণ করতে ভয় পাচ্ছেন মিস্টার আশিক শেখ, ডোন্ট মাইন্ড। আমি আপনার অসমাপ্ত কথাটা সমাপ্ত করছি। যেমনটা 5 বছর আগে আমার বাবা মা আর ছোট চাচা চাচিকে হত্যা করেছিলেন, আমাকেও সেভাবে হত্যা করবেন, রাইট? ফারহার কথা শেষ হতে মেঘতার বাবা আকরাম চৌধুরী সহ বাকিরা অবাক হয়ে যায়। আশিক শেখ এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য বলতে থাকে, আমাকে ফাঁসানো হচ্ছে অফিসার, আমি কিছু করিনি, আমাকে ওই ফারহা আর ওর পিএ মিলে ফাঁসাচ্ছে, বিশ্বাস করুন আমি কাউকে মারিনি। অফিসার আশিকের হাতে হ্যান্ডকাপ পরিয়ে বলে, ওটা তো আদালতে প্রমাণ হবে মিস্টার শেখ, চলুন ততদিন আপনাকে একটু খাতিরদারি করি। অফিসার আশিক শেখকে নিয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে যায়। ফারহা তার চেয়ারে বসে সবার উদ্দেশ্যে বলে উঠল, আপনাদের কি আমাকে নিয়ে কারোর কোনো প্রবলেম আছে? আদনান ভুইয়া বলে উঠল, তো ম্যাম, আপনাকে নিয়ে আমাদের কারো কোনো প্রবলেম নেই। মিস্টার শেখ অলরেডি কোম্পানি অনেক ক্ষতি করেছে, এখন আপনাকে এই ক্ষতি পূরণ করতে হবে, আর আমরা আপনার সাথে আছি। ধন্যবাদ মিস্টার আদনান ভুঁইয়া। আদনানের দিকে মেঘ কটমট করে তাকিয়ে মনে মনে বলতে থাকে, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। শালা, আমার ফারহার দিকে যদি অন্য নজরে তাকাস তাহলে তোর চোখ দুটো আমি উপড়ে ফেলবো। ফারহা ইজ অনলি মাইন, আমার বোকা ফুল। ধ্রুব নিচু হয়ে ফারহার কানে কানে কিছু একটা বলতে ফারহা আকরাম চৌধুরীর উদ্দেশ্যে বলে ওঠে, মিস্টার আকরাম চৌধুরী, আপনি কোম্পানির সাথে পার্টনারশিপ বাতিল করতে চান? যদি বাতিল করতে চান তাহলে কন্ট্রাক্ট পেপার অনুযায়ী আপনাকে 2 কোটি টাকা কোম্পানিকে দিতে হবে, এটা নিশ্চয়ই জানেন। আকরাম কিছু বলতে যাবে তার আগে মেঘ বলে ওঠে, নো নো মিস শেখ, আমরা পার্টনারশিপ বাতিল করব না। চৌধুরীর কোম্পানির সাথে এফআর কোম্পানির পার্টনারশিপ কন্ট্রাক্ট অনুযায়ী আর 1 বছর থাকবে, তারপর সময় অনুযায়ী এটা খারিজ হয়ে যাবে। ফারহা গম্ভীর মুখে মেঘকে বলে উঠল, ওকে, তাহলে নেক্সট কোম্পানির নিউ প্রজেক্ট শুরু করার আগে অন্য কোম্পানির সাথে মিটিং ফিক্সড করুন। ওকে মিস শেখ, তবে আমি চাইছি এই কোম্পানির 20% শেয়ার কিনতে, প্রয়োজনে ডাবল দাম দিব। ফারহার রাগ হলেও ঠান্ডা মাথায় মেঘকে বলল, মিস্টার মেঘ চৌধুরী, আমি আমার কোম্পানির শেয়ার 1%ও বিক্রয় করব না। কিন্তু এখন আপনার কোম্পানির অবস্থা যে পর্যায়ে আছে সেখানে হয় আপনাকে শেয়ার বিক্রয় করতে হবে, না হয় ব্যাংক কর্তৃক
ঋণ গ্রহণ করতে হবে। ডোন্ট ওয়ারি মিস্টার মেঘ, আমি আপনার দুটো অপশন সিলেক্ট না করেই কোম্পানির অবস্থা ঠিক করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ফারহা তার কথা শেষ করে উঠে দাঁড়িয়ে বলে, মিটিং ইজ ওভার নাও। আপনারা আপনাদের কাজে ফিরে যান। আর প্রয়োজন হলে আমি আপনাদের সাথে যোগাযোগ করে নিব। মেঘকে আর বলার সুযোগ না দিয়ে মিটিং রুম থেকে বের হয়ে যায়। মেঘ ফারহার চলে যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, তোমার এই রূপ আমার হৃদয়ে ঝড় তুলেছে সুইটহার্ট। সে ঝড় থামাতে যে আমার তোমাকে চাই, শুধু তোমাকে চাই। দুপুর 2টায় ঘুম থেকে উঠে রূপের মাথাটা যেন ভার হয়ে আছে। ঘুম থেকে উঠে পেটের ক্ষুধা অনুভব করতে দ্রুত শাওয়ার নিয়ে ফারহার রুমে যায়। তার বনুর সাথে বসে খাবে বলে, কিন্তু ফারহাকে রুমে না পেয়ে রূপ নিচে গিয়ে কিয়া আর সাজিকে ফারহার কথা জানতে চাইলে জানায় ফারহা কোথায়। ফারহা অফিসে গিয়েছে শুনে রূপ বেশ অবাক হয়। দ্রুত সাজিকে বলে, সাজি আপু, বনু হঠাৎ অফিসে কেন গেল? আর সকালে কি হয়েছে? এরপর কেয়া আর সাজি সকালের সব ঘটনা রূপকে খুলে বলতেই রূপ হাঁ করে তাকিয়ে থেকে বলে, অসম্ভব, বনু এমন হতেই পারে না। অমন তুলোর মতো নরম মেয়ে কি করে এই সব করতে পারে? আমি বিশ্বাস করি না। সাজি আর কেয়া একে অন্যের মুখের দিকে তাকিয়ে কেয়া তার ফোন বের করে সকালের সিসি ক্যামেরার ফুটেজটা রূপের সামনে ধরে রূপ সবটা দেখে জাস্ট শকড হয়ে হাঁ করে তাকিয়ে রইল। রূপকে এভাবে দেখে কেয়া সাজি দুজনে ফিক করে হেসে দিয়ে বলে, কি ব্যাপার ছোট ম্যাম, আপনি এমন শকড হলেন কেন? আপু, এটা সত্যি কি আমার বনু? এত স্মার্ট অ্যাটিটিউড নিয়ে চলা মেয়েটা সত্যি আমার বনু? আমার বিশ্বাসই হচ্ছে না। ছোট ম্যাম, এতটুকুতেই শকড হলে চলবে? সামনে এখনো অনেক কিছু দেখার বাকি আছে। সেগুলো দেখলে আপনার রিয়াকশন কি হবে ভাবতেই আমার ভীষণ হাসি পাচ্ছে। সাজির কথা শুনে রূপ গাল ফুলিয়ে বলে, আমি সব মিস করে গেলাম সাজি আপু। সবে তো শুরু ছোট ম্যাম, আপনি চিন্তা করবেন না, আজ থেকে আরও অনেক কিছুই দেখতে পারবেন। আর গাল না ফুলিয়ে লাঞ্চটা করে নিন। আপনারা খেয়েছেন? না ম্যাম, আপনার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আপনার লাঞ্চ করা শেষ হলে আমরা খাবো। ও, তাহলে এইখানেই আপনাদের খাবারটা নিয়ে আসুন, আমরা একসাথে খেয়ে নেব। কিন্তু ম্যাম। নো, কিন্তু যান নিয়ে আসেন। ওকে ম্যাম। কেয়া, সাজি আর রূপ খেতে বসে গল্প করতে করতে খেতে লাগলো। তখনই রোকসানা আর রেহান এসে হাজির হয়। ফারহা লাঞ্চ রেডি, এবার ঝটপট খেয়ে নিয়ে বাকি প্ল্যানটা বলে ফেলল। ফারহা ফ্রেশ হয়ে চেয়ারে বসতে বসতে বলে, আমি যে তোকে এই কেবিনের অ্যাটাচ রুমে আমার কিছু ড্রেস রাখতে বলেছিলাম, তা রেখেছিস? ইয়েস ম্যাম, তোর কথা মতো কিছু ওয়েস্টার্ন ড্রেস আর কিছু শাড়ি রাখা আছে, সাথে অল মেকআপ প্রোডাক্ট আর অর্নামেন্টস। ধ্রুব নেহালকে টিস করে বলতে লাগলো, তা স্যার, আপনি মেয়েদের এত সাজগোজের বিষয়ে জ্ঞান কোথার থেকে পেলেন? ও হ্যাঁ, আপনার তো আবার গার্লফ্রেন্ড আছে, তাই না? তা উৎসা ম্যাম বুঝি আপনাকে এগুলো চিনিয়েছে? নেহাল দাঁতে দাঁত চেপে বলে, তোর কি হিংসে হয়? আমার মতো হতে চাস? তাহলে মদ খা। সালা বল মদ না, বল গার্লফ্রেন্ড খা। কথাটা বলে ধ্রুব নিজের মুখ চেপে ধরে বলে, সরি সরি সরি, আমি এটা বলতে চাইনি, সরি সরি, মুখ ফুসকে বলে ফেলেছি, প্লিজ ফরগিভ মি। ফারহা দুজনের দিকে কটমট করে তাকিয়ে বলে, আর এক শব্দ তোদের মুখ থেকে যদি বের হয়, আই শোয়ার তোদের দুজন লাথি মেরেই 4তলা বিল্ডিং থেকে ফেলে দিব। নেহাল ধ্রুব দুজনের শুকনো ঢোক গিলে চুপচাপ খেতে লাগলো। এখন যদি তারা একটা কথা মুখে উচ্চারণ করে তাহলে ফারহা সত্যি সত্যি ওদের দুজনকে 4তলা থেকে ছুঁড়ে ফেলবে। তিনজনই লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে ফারহা তাদের বাকি প্ল্যানগুলো বলতে থাকে। এদিকে রোকসানা রূপকে বড় মাছ মাংস খেতে দেখে তেড়ে রূপের দিকে যেতে কিয়া উঠে গিয়ে রোকসানার সামনে দাঁড়াতে রোকসানা বলে, সামনে থেকে সরে যা, আমার কাজে বাধা দিতে আসিস না। আর রূপ, তোর সাহস কি আর কি করে হয় মাছ মাংস দিয়ে খাবার? খুব বার বেড়েছিস তোরা দুই বোন, তোদেরকে আমি ছাড়বো না। তো কি করতে চাও চাচি? কোলে বসিয়ে রাখবে? দেখো চাচি, আমি আবার ওই টাইপ মেয়ে না, আমি আমার জামাইয়ের কোল ছাড়া আর কারোর কোলে উঠবো না। রোকসানা রূপের সাহসী দেখে অবাক।
এমন সময় রোকসানার ফোন বেজে উঠতে রোকসানা কল রিসিভ করতে থানার অফিসার আশিক শেখকে অ্যারেস্ট করার সম্পর্কে জানাতে রোকসানা ভীষণ ভয় পেয়ে যায়। কল ডিসকানেক্ট করে রেহানকে জানাতে রেহান অবাক হয়ে যায় ফারহার সাহস দেখে। ফারহার জন্যই যে তার বাবাকে পুলিশ অ্যারেস্ট করেছে। রেহান সাইকোর মতো ফারহার রাগ রূপের উপর দেখানোর জন্য, রূপকে মারার জন্য উদ্যত হতে কিয়া এটো হাতে রেহানকে আঘাত করতে রেহান ছিটকে পড়ে। তখন কিয়া বলে, আমাদের ছোট ম্যামকে দেখে রাখতে বলা হয়েছে, তাই ছোট ম্যামের যদি কেউ ক্ষতি করতে চায় তো তাদেরকে আমরা কবরে শুইয়ে দিতে দ্বিতীয়বার ভাববো না। রেহান হতবিহ্বল হতভম্ব হয়ে তাকিয়ে রইল কিয়ার দিকে। কিয়াকে দেখে এই মুহূর্তে কোনো কাজের মেয়ে মনে হচ্ছে না, মনে হচ্ছে সে একজন প্রফেশনাল ফাইটার। এক পাঞ্চ খেয়ে রেহানের মুখের নকশা বদলে গেছে। আর পাঞ্চ খেলে কি অবস্থা হবে ভাবতেই শিউরে উঠল রেহান। রূপ তো অবাক। রূপ ভেবেছিল হয়তো আজ রেহান আর তার মায়ের হাতে মার খেতে হবে, বাট সেটা আর হচ্ছে না। এইসবের পেছনে যে তার বনু আছে এটা রূপ বুঝতে পারল। তার সেফটির জন্য কেয়া আর সাজিকে রাখা হয়েছে এটাই বুঝে নেয় রূপ। রূপ তখনও বড় মাছের মাথাটা চিবোতে চিবোতে রোকসানার উদ্দেশ্যে বলতে লাগলো, চাচি, দিন কিন্তু ঘুরেছে। এতদিন তোমাদের দিন ছিল, এখন মনে হচ্ছে আমাদেরও সুদিন এসে পড়েছে। চাপ নিও না, যা করেছো তার 1000 গুণ সুদে আসলে বনু তোমাদের ফিরিয়ে দেবে, এটা আমার বিশ্বাস। রূপের এই সামান্য কথা শুনে রোকসানার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। দ্রুত রেহানকে তুলে বলতে লাগলো, এক্ষুনি একজন উকিল খোঁজ করো রেহান, তোর ড্যাডকে জেল থেকে জামিন করাতে হবে। ওকে মাম, আমি এখনই যাচ্ছি। ঠোঁটের কোণ থেকে গড়িয়ে পড়া রক্ত মুছে কিয়া সাজিয়া রূপের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বের হয়। বাড়ির গাড়িতে উঠতে গেলে দারোয়ান এসে রেহানের হাত থেকে চাবি নিয়ে বলে, এই বাড়ির গাড়ি ব্যবহার করার কোনো নির্দেশ নেই স্যার। হাউ ডেয়ার ইউ! সামান্য দারোয়ান হয়ে আমার হাত থেকে চাবি ছিনে নেওয়ার সাহস কি করে পেলি, ইউ বাস্টার্ড! কথাটা বলে রেহান দারোয়ানকে আঘাত করতে নিয়ে দারোয়ান খুব সহজে আঘাত প্রতিহত করে বলে, স্যার, বড় ম্যাম এই নির্দেশ দিয়েছে, আপনি যদি তার নির্দেশ অমান্য করেন তো আমি ম্যামকে জানাতে বাধ্য হব। এই মুহূর্তে রেহান ঝামেলা চাইছে না বলে সাপের মতো ফুঁসতে ফুঁসতে হেঁটে গেটে দিয়ে বের হয়ে রিকশায় উঠে বসে। ফারহা অফিসের ড্রেস চেঞ্জ করে ব্লু জিন্স আর ব্ল্যাক কুর্তি পরে, ঝুঁটি বাঁধা চুলগুলো খুলে নিয়ে কানে ছোট্ট ইয়াররিং পরে নিয়ে এক হাতে চেন ওয়াচ আর অন্য হাতে ব্রেসলেট পরে নিয়ে চোখে কাজল দিয়ে তৈরি হয়ে নেয়। ফারহার কেবিনের ভেতর অ্যাটার সিক্রেট রুমের দরজা মিরর দিয়ে করা বিধায় কেউ ধরতে পারে না সিক্রেট রুম বলে কিছু আছে। ফারহা রেডি হয়ে বের হতে নেহাল বলে, দোস্ত তুই কি আমাকেও দোস্ত নাকি কোন হরপরি? তোরে যে কোন ড্রেসে এত মানায়, তোর যে কোনো ড্রেসে এত মানায় কেন? ফারহা দাঁত কেলিয়ে বলে, আমাকে বহুরূপী নাকি অন্য কিছু? এই কথা উৎসাকে বলিস দোস্ত। উৎসার কথা উঠতে নেহালের মুখ শুকিয়ে গেল। দোস্ত আর যাই করিস না কেন, উৎসার কিছু বলিস না, একবার এই কথা শুনলে আবার ব্রেকআপ করব। ধ্রুব নেহালের মাথায় মেরে বলে, টেনশন নট, আমাদের ক্লাসে রুহি আছে না, ও নাকি তোকে পছন্দ করে, ওর সাথে না হয় রিলেশন করবি। নেহাল ধ্রুবের দিকে কটমটিয়ে তাকিয়ে বলে, তুই শালা আমার দোস্ত না শত্রু? তোর মতো বন্ধু থাকলে আমার আর কোনো শত্রুর প্রয়োজন হবে না। জাস্ট শাট আপ অল অফ ইউ। আর একটা কথা বলবি তো থাপ্পড়ে দাঁত ফেলে দিব। ফারহাকে রেগে যেতে দেখে নেহাল ধ্রুব দুজনে চুপ হয়ে গেল। ফারহা তার ফোনটা হাতে নিয়ে বার হতে ধ্রুব ফারহার পার্সটা নিয়ে ফারহার পিছন পিছন ছুটতে লাগলো। ফারহাকে দেখে অফিসের সবাই ভয়ে তটস্থ হয়ে থাকে। মাত্র একদিনে নতুন মালিকের যে রূপ দেখেছে, তারপর কাজে গাফিলতি করার চিন্তা মাথায়ও আসেনি। শহরের নামকরা বড় রেস্টুরেন্টের সামনে গাড়ি থামতে ফারহা গাড়ি থেকে বের হতে দূর থেকে একজন সেটা দেখে কাউকে মেসেজ করে জানায়। এদিকে ফারহা রেস্টুরেন্টে ঢুকতে দেখে পুরো রেস্টুরেন্ট খালি, শুধু একটা টেবিলের একজন ব্যক্তি অন্যদিকে ফিরে বসে আছে। ফারহা ভেতরে ঢুকতেই লোকটি অন্যদিকে ফিরে বলতে লাগলো, ওয়েলকাম মিস ফারহা শেখ। বলতে বলতে পিছন ফিরে তাকিয়ে ফারহাকে দেখে সুভাষ মির্জা এক মুহূর্তের জন্য থমকে গেল। ইউ আর সো অ্যাট্রাকটিভ আর সো সেক্সি মিস ফারহা।
সুভাষ মির্জার কথা শুনে ফারহার গা গুলিয়ে আসলো। সুভাষ মির্জা যে কতটা নোংরা তা তার ব্যবহার দেখে বোঝা যায়। ধ্রুব রেগে সুভাষকে কিছু বলতে যাবে তার আগে ফারহা ধ্রুবকে শান্ত থাকতে ইশারা করে সুভাষ মির্জার উদ্দেশ্যে বলতে লাগলো, রিয়েলি মিস্টার সুভাষ মির্জা, আমাকে দেখে আপনার এত ভালো লেগেছে? ফারহা লজ্জা পাওয়ার ভান করতে লাগলো। ধ্রুব হাঁ করে ফারহার ড্রামা দেখছে। ফারহা যে এত ড্রামা করতে পারে সেটা বোধহয় আজই ধ্রুব আবিষ্কার করলো। সুভাষ মির্জা ফারহার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, মিস, তোমার এই লুক, এই বিউটি দেখে আমি নিজেকে আর আটকাতে পারছি না। তোমার সাথে তো আমার বিয়ে হবে মিস শেখ, তাহলে তো আমাদের পার্সোনাল টাইম স্পেন্ড করতে আপত্তি নেই, তাই না? ফারহা সুভাষের কথা শুনে হেলে দুলে সুভাষ মির্জার সামনে দাঁড়াতে সুভাষ ফারহার আর একটু কাছে এসে দাঁড়ায়। তখনই ফারহা রহস্যময় হাসি দিয়ে সুভাষের মেইন পয়েন্টে সর্বশক্তি দিয়ে লাথি মেরে সুভাষের চুলের মুঠো ধরে বলে, কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা, তো সাহসী করে হয় আমাকে এমন জঘন্য প্রস্তাব দেওয়ার? বল কি করে হলো? বলে ফারহা হিল পায়ে সুভাষের শরীরে লাথি মারতে থাকলো। সুভাষ ফারহার মার প্রতিহত করার শক্তি নেই, হাঁটু গেড়ে ব্যথায় ছটফট করতে লাগলো। ফারহা জুতো খুলে সুভাষের মুখে মারতে মারতে বলতে লাগলো, আশিক শেখের সাথে তোর খুব ভাব, তাই না সুভাষ মির্জা? তো তোর ভাবেরওয়ালা এখন জেলে পৌঁছছে, তাহলে বাইরে কেন? তোকেও সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। সুভাষ ফারহার মারের স্কিল দেখে মার প্রতিহত করার কথাও যেন ভুলতে বসেছে। ফারহা হুট করে সুভাষ মির্জার চুলের মুঠি ধরে বলে, আমি ফারহা শেখ, যার উপর আল্লাহ ব্যতীত পৃথিবীর কারোর কোনো জোর খাটে না, ইভেন আমি খাটতে দেই না। সেখানে তুই এসেছিস আমার মর্জির বাইরে বিয়ে করতে? তোর কি মনে হয় আমি তোর বিষয়ে কিচ্ছু জানি না? মেঘ চৌধুরীর ওপর প্রতিশোধ নিতে আমাকে বিয়ে করার প্ল্যান করেছিস, তাই না? ফারহার কথা শুনে সুভাষ মির্জা ঘাবড়ে গেল, কারণ এই কথা একমাত্র সে তার পিএ আর আশিক শেখে জানে, তাছাড়া তো আর কেউ জানে না। ফারহা সুভাষের মুখের সামনে তুড়ি মেরে বলে, কি ভাবছিস আমি কি করে জানলাম? তোর কি মনে হয় ফারহা তার শত্রুর কোনো খবর রাখে না? ফারহা হেসে দিয়ে আবার বলতে লাগলো, সবে তো আজ আশিক শেখের পতন শুরু হলো, কাল থেকে তোর পতন শুরু হবে মিস্টার সুভাষ মির্জা। আজ আমার মুখটা ভালো করে দেখে রাখ, কারণ এই মুখটা আজ থেকে তোর ঘুম হারাম করার দায়িত্ব নিল। যখনই ঘুমানোর চেষ্টা করবি তখনই আমার এই মুখটা তোর মনে পড়বে। ফারহা ঘৃণায় সুভাষ মির্জার মুখে থুতু মেরে সুভাষকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে আসতে নিলে দেখে ধ্রুব টেবিলে রাখা সফট ড্রিঙ্কস আর স্ন্যাক্স খাচ্ছে আর তাদের দিকে তাকিয়েছে। মনে হচ্ছে কোনো মুভি দেখতে বসেছে ধ্রুব। ফারহা ধ্রুবর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, খুব খাওয়ার শখ তোর না? আজ সারাদিন তুই কোনো খাবার পাবি না, আর যদি লুকিয়ে খাওয়ার চেষ্টা করিস তাহলে আগামী 7 দিন তোর খাবার বন্ধ থাকবে। ফারহার কথা শুনে ধ্রুবর মুখের খাবারটা যেন গলায় আটকে গেল। কাশতে কাশতে কথা বলতে নিলে ফারহা ধ্রুবর মুখের সামনে পানির গ্লাস ধরে বলে, কথা না বলে পানিটা খেয়ে আমাকে উদ্ধার করো, আমি বের হচ্ছি। তোর আসার হলে আয়, নয়তো এখানে বসে আগামী 7 দিনের খাবার পেটে ঠুসতে থাক, পেটুক একটা। ফারহা আর দাঁড়ালো না, হেঁটে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। ধ্রুব দ্রুত মুখে কিছু খাবার গুজি নিয়ে ফারহার পেছন পেছন দৌড় দিল। এদিকে রেস্টুরেন্টের স্টাফ সহ ম্যানেজার ছুটে এসে সুভাষ মির্জাকে হসপিটালে ভর্তি করার কথা বলতে লাগলো। আসলে ফারহা যখন সুভাষকে মারছিল তখন তারা সবাই সবটা দেখেও ভয়ে কিছু বলতে পারেনি। এদিকে ফারহার বাড়ি চলে যেতে অন্য আরেকটি গাড়ি এসে রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়াতে গাড়ির ভেতর থেকে মেঘ রেগে দ্রুত পায়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে সুভাষকে মেঝেতে শুয়ে কাতরাতে দেখে হতভম্ব হতবিহ্বল চোখে তাকিয়ে রইল। মেঘ ভেবেছিল আজ সুভাষকে এমন শিক্ষা দিবে যে তার বোকা ফুলের আশেপাশে সুভাষ আসতে ভয় পায়, কিন্তু এখানে এমন অবস্থা দেখে মেঘ নিজেই কনফিউজড। কি করলো সুভাষের এমন মারাত্মক বেহাল দশা? এক্সকিউজ মি, এই লোকটার এই অবস্থা কে করেছে? ম্যানেজার তার রুমাল দিয়ে নিজের কপালের ঘাম মুছে বলে, স্যার, আমি আমার বাপের জীবনে এমন ডেঞ্জারাস মেয়ে কখনো দেখিনি। মিষ্টি ভাষা দিয়ে কথা শুরু করে এমন মার দিবে কখনো কল্পনা করিনি। মেঘ এখনো বুঝতে পারছে না
কোন মেয়ের কথা বলছে? মেয়েটার নাম কি ম্যানেজার? সুভাষ মির্জা তো বারবার মিস ফারহা শেখ বলল। নাম শুনে মেঘ অবাক, কারণ ফারহা এমন করতে পারে এটা বিশ্বাস করতে পারছে না। অসম্ভব ফারহা, এমনটা কখনো করতেই পারে না। আপনারা ভুল নাম শুনেছেন। ম্যানেজার বা স্টাফ কারো কথা বিশ্বাস করলো না মেঘ। তখন ম্যানেজার বাধ্য হয়ে সিসি ক্যামেরার ফুটেজের কম্পিউটারে চালু করে। মেঘ শুরু থেকে সবটা দেখতে লাগলো। প্রথমে তো সুভাষের কথা, তার ভাবভঙ্গি দেখে মেয়ের রাগ তো চরমে উঠে গেল। মন চাইছে সুভাষকে এখানে মাটিতে পুঁতে ফেলতে, কিন্তু পরক্ষণে ফারহার হুট করে সুভাষের উপর আক্রমণ করতে দেখে মেঘ কিংকর্তব্য বিমূঢ় হতভম্ব চোখে তাকিয়ে সেই কম্পিউটারের স্ক্রিনের উপর। ফারহার মারের প্রতিহত করার শক্তি মিনিটের ভেতর সুভাষ হারিয়ে ফেলল। মেঘ শুকনো ঢোক গিলে মনে মনে বলতে লাগলো, এটা কি আমি আমার বোকা ফুলের ভয়ঙ্কর রূপ দেখলাম? আমার বোকা ফুলের এই কেমন রূপ? আমি কি আমার বোকা ফুলের বিষয় কোনো কিছু মিস করেছি জানতে? নিজেকে নিজে প্রশ্ন করে মেঘ। ততক্ষণে অ্যাম্বুলেন্স এসে সুভাষকে নিয়ে যায় হসপিটালে। ফারহার হাতে এমন মার খেয়েছে বোধহয় সপ্তাহখানেকের আগে সুভাষ বেড ছেড়ে উঠে দাঁড়াতে পারবে না। শেখ ভিলাতে এসে ধ্রুবকে নিয়ে ভেতরে প্রবেশ করতে দেখে রোকসানার বিধ্বস্ত রূপে। এদিকে রেহান কোনো উকিল তার বাবার জন্য ঠিক করতে পারেনি। উকিলের ডিমান্ড অনুযায়ী অ্যাডভান্স টাকা চাইলে রেহান তার কার্ড থেকে টাকা তুলতে গেলে কিন্তু টাকা তুলতে পারে না, কার্ড লক করে দেওয়া হয়েছে। রেহান তার অফিসের ম্যানেজারকে কল করে জানালে জানতে পারে তাদের সকল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আর শুধু টাকা নয়, অবৈধ উপায়ে কোম্পানির টাকা আত্মসাতের সকল টাকা, জমি, সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। রোকসানা, আশিক এবং রেহান, তাদের কাছে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। কথাগুলো রোকসানাকে বাড়ি ফিরে জানাতে রোকসানার অবস্থা পাগল প্রায়। ফারহা সবটা দেখে ঠোঁটের কোণে রহস্যময় হাসি নিয়ে রোকসানার উদ্দেশ্যে বলতে লাগলো, জাস্ট ট্রেলারে আপনাদের এই অবস্থা, বাকি মুভি তো এখনো শুরুই হয়নি, তখন কি অবস্থা হবে? রোকসানার আগে স্বামীর শোকে পাগল হয়ে ফারহার দিকে তেড়ে এসে আঘাত করতে নেবে, তখনও ফারহার ঠোঁটের কোণে হাসি নিয়ে তাকিয়েছে রোকসানার দিকে। রোকসানা ফারহার শরীরে হাত দেওয়ার পূর্বে কেয়া রোকসানাকে ল্যাং মারতে রোকসানা ফারহার পায়ের কাছে এসে পড়তে ফারহা বলে, এটা এখন থেকে আপনাদের জায়গা মিসেস আশিক শেখ। আপনার স্বামীকে এখন জাস্ট জেলে পাঠিয়েছি, পৃথিবীর বাইরে পাঠাইনি, বাট আপনাদের ব্যবহার দেখে মনে হচ্ছে সেটাও খুব শীঘ্রই করতে হবে। বেচারা টাইপ মুখ করে বলল। রোকসানা ফারহার এমন ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে ফারহার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, মাফ করে দে ফারা, আমি কথা দিচ্ছি আমি আর তোদের উপর অত্যাচার করব না, তবু দয়া করে আশিককে ছেড়ে দে। রোকসানার কথা শুনে ফারহা দাঁতে দাঁত চেপে রক্তিম চোখে রোকসানার দিকে তাকিয়ে পা ঝাড়া দিয়ে রোকসানাকে সরিয়ে দিয়ে বলে উঠল, সে সুযোগ আপনারা আর পাবেন না মিসেস আশিক শেখ। এত বছর আমি চুপ ছিলাম কেন জানেন? কারণ একটু একটু করে নিজেকে তৈরি করেছি আপনাদের জন্য, একটু একটু করে নিজেকে তৈরি করেছি আজকের এই লড়াইয়ের জন্য। যে ইনসাফ আমি পাইনি এত বছরে, সেই ইনসাফ এখন আমি নিজ হাতে করব। কে সাজি? জি ম্যাম। এদের দুটোর কেউ যেন বাড়ির বাইরে পা না রাখতে পারে, আর 2-3 দিনের বাসি পচা খাবার এদের দেবে, তাও প্রতিদিন একবার করে। আর রেহানকে 3 বেলা ভিআইপি ট্রিটমেন্ট দেবে, ওকে? ইয়েস ম্যাম। ফারহার কঠিন কঠিন কথা শুনে রূপ উপর থেকে নিচে এসে তার বনুর দিকে হাঁ করে তাকিয়ে রইল। ভিন্ন সাজে ফারহাকে বেশ সুন্দর লাগছে। দুধে আলতা গায়ের রং ফারহার, তার উপর কালো কুর্তি পরা। রূপ ফারহার সামনে গিয়ে বলে, কে আপনি? আর আমার বনুর মতো দেখতে কেন? আমার বনুকে কোথায় লুকিয়ে রেখেছেন বলুন? ফারহা রূপের কথা শুনে হুট করে রূপের কান মলা দিয়ে বলে, এখন বলুন আমাকে কি আপনি চিনতে পারছেন মিস রূপন্তী শেখ? ব্যথায় চোখ মুখ কুঁচকে বলে, আহ, বনু লাগছে, আমি চিনতে পেরেছি। তুই আমার হিটলার বনু, তা কোনো সন্দেহ নেই। ফারহা কান ছেড়ে দিতে বলে, উফ, আমার কানের লতি টেনে বলিয়ে দিল। এইরকম চলতে থাকলে গরু ছাগলের মতো কান হয়ে যাবে। তুই এখানে কোচিং ক্লাসে যাসনি কেন? কি করে যাই বল? বাড়িতে একটার পর কি ভয়ঙ্কর ঘটনা ঘটছে বনু। ফারহা বুঝতে পারছে রূপ কি বলতে চাইছে।
ফারহা রূপের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে কিয়া আর সাজির উদ্দেশ্যে আবার বলে উঠল, তোমাদের যেটা বলেছি ঠিক সেইভাবে কাজ করবে কেয়া সাজি। আর এদেরকে এখন রুমে বন্ধ করে রাখো। আর চাচি তৈরি থেকো, রাতে তোমাদের জন্য সারপ্রাইজ আছে। কথা শেষ করে রূপকে নিয়ে নিজের রুমে চলে গেল। ওদিকে ধ্রুবকে গেস্ট রুমটা খুলে দিয়ে রেহান আর রোকসানাকে রুম বন্দি করে ফেলে। নেহাল বসে আছে উৎসার বাবার সামনে। উৎসার বাবাও একজন বিজনেসম্যান। তিনি এফআর কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে বেশ আগ্রহী, কারণ নেহাল উৎসাকে সবটা জানিয়েছে ফারহার বিষয়ে। উৎসা প্রথমে বিশ্বাস করতে না চাইলেও পরে বিশ্বাস করে। তারপর তার বাবা ইয়াসিন হাওলাদারকে সবটা বুঝিয়ে বলতে তিনি বলেন, আমি ফারহাকে খুব ছোট থাকতে দেখেছিলাম উৎসা। কি করে ড্যাড, তুমি কি ওদের পরিবারকে চিনতে? মেয়ের প্রশ্নের উত্তরে ইয়াসিন হাওলাদার বলে, ফারহান শেখ বেঁচে থাকতে একবার তার কোম্পানির সাথে আমার কোম্পানির একটা ডিল করি। তারা ভীষণ অমায়িক ছিল, যেমন ফারহান শেখ তেমন তার ছোট ভাই রাকেশ শেখ। দুই ভাই ছিল ভীষণ ভালো মনের মানুষ, কিন্তু তার কিছু বছর পর কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারিনি। তবে ফারহান শেখের মেয়ে ফারা শেখকে আমি সাহায্য করব। তুমি তাকে জানিয়ে দাও আমি রাজি ইনভেস্ট করতে। উৎসার সাথে সাথে কল দিয়ে নেহালকে জানাতে নেহাল এসে হাজির হয় উৎসার বাসায়। জি আঙ্কেল, আমরা সেম ক্লাসে আছি আর আমরা 5 জন হলাম একে অন্যের প্রাণ। নেহাল বাবা, তুমি সহ উৎসাহ, ফারা আর তোমাদের আরও 2 বন্ধু একসাথে তো পড়াশোনা করছো, সেটা তোমাদের 2 বন্ধুকে দেখেই বুঝতে পারছি। যাই হোক, আমি আমার ম্যানেজারকে দিয়ে পেপারস রেডি করতে বলছি, আগামীকাল তোমাদের অফিসে পৌঁছে যাবে। থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাংক ইউ বলতে হবে না, উৎসার মতো তোমরাও তো আমার ছেলে মেয়ে, আর ছেলে মেয়ের বিপদে বাবা হয়ে পাশে থাকবো না, এটা কি করে সম্ভব? উৎসার বাবা নেহালকে নাস্তা করিয়ে তবে ছাড়লেন। নেহাল উৎসার থেকে বিদায় নিয়ে নিজের ফ্ল্যাটে চলে যায় বিশ্রাম নিতে। এদিকে রৌনক একের পর এক কল নিয়ে যাচ্ছে রূপকে, কিন্তু রূপের খবর নেই। রূপ ফোন সাইলেন্ট করে তার বোনের সাথে গল্প করতে ব্যস্ত। রূপ দুপুরের সব ঘটনা ফারহাকে জানালে ফারহা বলে, কাল আমার সাথে বের হবি, তোকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায় বনু? একটা সারপ্রাইজ বনু। এমন রুমে, এখন রুমে যা, তোর ফোনে অনেকক্ষণ থেকে রৌনক কল দিয়ে যাচ্ছে। রূপ ফোনের দিকে তাকিয়ে দেখে সত্যি রৌনকের অনেকগুলো মিসড কল উঠে আসে। রূপ খানিকটা লজ্জা পেয়ে ফোন নিয়ে নিজের রুমে চলে যায়। এদিকে ফারহা কাউকে একটা মেসেজ করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। রাগে চোখ মুখের ভয়ানক অবস্থা মেঘের। ইচ্ছে করছে ক্যারোলিনা হৃৎপিণ্ডটা ছিঁড়ে বার করে কুকুর দিয়ে খাওয়াতে। অর্ধনগ্ন শরীর নিয়ে তার সামনে দাঁড়িয়েছে ক্যারোলিনা। ক্যারোলিনার ঠোঁট কামড়ে মেঘের দিকে দুপায়ে এগিয়ে মেঘকে স্পর্শ করতে যাবে, তৎক্ষণাৎ ঠাস করে দরজা খোলার আওয়াজ হতে ক্যারোলিনা চমকে উঠে সেদিকে তাকাতে হতভম্ব হয়ে যায়। ক্যারোলিনার সামনে দাঁড়িয়েছে ম্যাক, লব, সিমন। এরা সবাই ক্যারোলিনার বয়ফ্রেন্ড। 3 জনকে একসাথে দেখে ক্যারোলিনা ভয় আর অবাক দুটোই হয়। এরা 3 জন একসাথে কি করে হলো এটাই বুঝতে পারছে না ক্যারোলিনা। এর মাঝে মেঘ বাঁকা হেসে বলে উঠল, হোয়াট হ্যাপেন্ড ক্যারোলিনা? একসাথে 3 জন বয়ফ্রেন্ডকে দেখে অবাক হয়েছ, রাইট? কি বলো তো, আমি মানুষটা না খুব একটা সুবিধার না। তোমাকে আমি বারণ করেছিলাম আমাকে বিরক্ত করতে, কিন্তু তুমি তো ভালো কথার মেয়ে নও। নিজের দেশের মতো এখানেও চলতে গেলে মুখ থুবড়ে পড়বে, কারণ এটা তোমার দেশ নয়, এটা বাংলাদেশ। ক্যারোলিনা যে তার একাধিক বয়ফ্রেন্ডের কাছে ধরা পড়ে গেছে এটা বুঝতে আর বাকি নেই। এখন ম্যাক, লভ আর সিমন তার সাথে কি করবে ভাবতেই ক্যারোলিনার শরীর ঠান্ডা হয়ে আসছে, কারণ এরা মোটেও কেউ সাধারণ মানুষ নয়, অনেক বড় গ্যাংস্টার দলে কাজ করে। ম্যাক, লভ আর সিমন ক্যারোলিনার দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে বলে, আপনার কাজ শেষ মেঘ, এখন বাকিটা কাজ আমাদের উপর ছেড়ে দিন। ক্যারোলিনাকে আমরা দেখে নিচ্ছি। মেঘ মুচকি হেসে বলে, শিওর, ইউ গাইস ক্যারি অন। মেঘ ক্যারোলিনার দিকে একবার রাগী দৃষ্টিতে তাকিয়ে রুম থেকে বের হয়ে যায়। মেঘ অনেক আগে থেকে ক্যারোলিনার চারিত্রিক বিষয়গুলো জানতো, শুধুমাত্র মিস ক্যাটেলের কাছে কৃতজ্ঞ থাকায় তার মেয়ের কোনো ব্যবস্থা নেয় না, কিন্তু এখন বিষয়টা ধৈর্য সীমার বাইরে অবস্থান করেছে। মেঘ রুম থেকে বের হয়ে যেতে ম্যাক দরজাটা ভেতর থেকে আটকে দেয়। ফারহা
ব্যথার ওষুধ খেয়ে নিয়ে বিছানায় শরীর এলিয়ে দিতে ফোনের রিং বেজে ওঠে। একরাশি বিরক্তি নিয়ে ফারহা ফোন হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে কল রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আই মিসড ইউ সুইটহার্ট। ভয়েস শুনে ফারহা বুঝতে পারে মেঘ কল করেছে। এই মুহূর্তে ফারহার একটা সুন্দর ঘুম দরকার, কিন্তু মেঘ হয়তো সেটা চাইছে না। ফারহা আজ না রেগে বলল, তোমার আজের কথা আমি শুনতে চাই না মেঘ। কাজের কথা যদি না থাকে তাহলে প্লিজ কল কাটো। মেঘ বেশ অসহায় গলায় বলে উঠল, জান, আমাকে কি আর একটাবার সুযোগ দেওয়া যায় না? আমি প্রমিস করছি তোমাকে অভিযোগ করার কোনো সুযোগ দিব না। জাস্ট একটাবার আমাকে সুযোগ দাও প্লিজ জান। অবশ্যই দিব সে সুযোগ, কিন্তু তার আগে আমার নষ্ট হওয়া দিনগুলো ফিরিয়ে দাও। মেঘ, আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমি ধোঁকা সহ্য করতে পারি না। আর তুমি আমাকে ধোঁকা দিয়েছিলে। মেঘের মুখটা চুপসে গেল। ফারহা বিছানা থেকে নেমে ব্যালকনির দিকে যেয়ে মেঘের প্রত্যুত্তরের আশায় ছিল। হঠাৎ ফারহা শেখ ভিলার বাইরে রোডের সোডিয়াম লাইটের আলোয় মেঘকে দেখে চমকে ওঠে। কি বিষাদ মাখা মুখটা! ফারহা মেঘের মুখটা দেখে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ফারহার ইচ্ছে করছে এক ছুটে মেঘের চলে যেতে, কিন্তু পরক্ষণে মেঘের দেওয়া ধোকার কথা মনে পড়তে ফারহার সব অনুভূতিগুলো বাতাসের সাথে মিলিয়ে গেল। ফারহা এবার কাট কাট গলায় মেঘকে বলে উঠল, বাড়ি ফিরে যাও মেঘ, রাস্তায় দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, ফিরে যাও। ফারহার কথা শুনে মেঘ চমকে ওঠে। ফারহার ব্যালকনির দিকে তাকাতে ফারহাকে হালকা নীল আলোয় দেখতে পেয়ে তার শরীরের ক্লান্তি যেন এক চুটকিতে হারিয়ে গেল। মেঘ উৎসাহিত কণ্ঠে কিছু বলতে যাবে, তার আগে ফারহা বলে ওঠে, নো মোর ওয়ার্ড মেঘ। তোমার কাছে তোমার এই ব্যবহার একদমই ভালো লাগছে না। একজন হার্ট সার্জন হয়ে মানুষের সেবা না করে বিজনেসে ঢুকলে, আর এখন বিজনেস ফেলে আমার মতো এক সাধারণ মেয়ে পেছনে টাইম ওয়েস্ট করছো। ভাই মেঘ। মেঘ এবার রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, তুমি কোনো সাধারণ মেয়ে নও ফারহা। তুমি আমার কাছে অলওয়েজ অসাধারণ একটা মেয়ে, যার কোনো তুলনা হয় না। আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু এই অন্যায়ের পেছনের গল্পটা তুমি একবার ভেবে দেখলে না? যে ছেলে তোমাকে পাগলের মতো ভালোবাসে, সে কেন হুট করে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়ায় আর তার পরের দিন দেশ ছাড়ে? ফারহা এত কিছু ভেবে দেখেনি, কারণ সেই দিন মেঘ আর ওই মেয়েটাকে একসাথে কাছাকাছি দেখে ফারহার সব কিছু ওলটপালট হয়ে যায়। তার ভাবনায় এত কিছু তখন আসেনি। ফারহাকে চুপ থাকতে দেখে মেঘ আবারও বলে ওঠে, তুমি একটিবার আমার সম্পূর্ণ কথা শুনোনি ফারহা। শুধু তোমার সাথে খারাপ হয়নি জান, আমার সাথেও হয়েছে, আর আমাকে এই নোংরা কাজ করতে বাধ্য করেছে। ফারহা চটজলদি বলে ওঠে, কে বাধ্য করেছে মেঘ? আমার এক অতি আপনজন ফারহা। সেদিন যদি আমি তার কথা মেনে না নিতাম, তাহলে তোমাকে চিরদিনের জন্য হারাতে হতো। ফারহা বুঝতে পারল মেঘ সেই ব্যক্তির নাম বলতে চাইছে না। ফারহা আর জোর করল না। কে মেঘকে কে বাধ্য করছে সেটা ফারহা ঠিক খুঁজে বের করবে, কিন্তু তার আগে মেঘকে একটা চরম শাস্তি দিতে চায়, যাতে ফারহার কারোর কথায় বাধ্য হয়ে ফারহাকে একা ছেড়ে চলে না যায়। অনেক রাত হলো মেঘ, তোমার এখন যাওয়া উচিত। মেঘ অসহায় চোখে ফারহার দিকে তাকিয়েছে। ফারহার খুব খারাপ লাগছে, তবুও নিজেকে শক্ত করে বলল, যদি কখনো সেই ব্যক্তিকে তার কৃতকর্মের জন্য শাস্তি দিয়ে আমার সামনে দাঁড় করাতে পারো, তাহলে আমি ভেবে দেখব মেঘ। মেঘ ফারহার কথা শুনে চিন্তায় পড়ে গেল, কারণ সে তার জন্মদাত্রীকে অলরেডি নিজের থেকে সব অধিকার ছিনিয়ে নিয়ে শাস্তি দিচ্ছে, কিন্তু ফারহার সামনে নিজের মাকে ছোট করতে তার বিবেকে বাঁচছে। ফারহা যদি কখনো জানতে পারে এত বছর তাদের আলাদা থাকার পেছনে তার মায়ের হাত আছে, তাহলে ফারহা কি করবে সেটা সে নিজেও জানে না। তাই আপাতত চুপ থাকার সিদ্ধান্ত নিল মেঘ। ফারহা মেঘের কোনো সাড়া শব্দ না পেয়ে কল কেটে দিয়ে ফারহা ভেতরে চলে যায়। মেঘ ফোন পকেটে রেখে তার গাড়ির কাছে এগিয়ে যায়। রোকসানা তার স্বর্ণের গহনাগুলো সব গুছিয়ে একটা ব্যাগে ভরে নিল। এই গহনা বেচে আশিককে জামিন করাবে ভেবে নিয়েছে। আমি কিছুতেই তোমাকে জেলে পৌঁছতে দিব না আশিক। আমি যেভাবে হোক তোমাকে জামিন করিয়ে ছাড়বো। বিড়বিড় করে কথাগুলো বলতে লাগলো রোকসানা।
এদিকে রাত একটু গভীর হতে রেহান একটা ধারালো ছুরি নিয়ে ফারহার রুমের দিকে এগোতে লাগলো। ফারহা তখনও গভীর ঘুমে মগ্ন। ব্যথার সাথে সাথে ঘুমের ঔষধ থাকায় ফারহার বেশিক্ষণ জেগে থাকতে পারল না, ঘুমিয়ে পড়ল। আর সে সুযোগ নিতে রেহান ফারহার রুমের দরজায় হাত দিবে এমন সময় হঠাৎ রেহানের কাঁধে আঘাত করতে রেহান ফারহার দরজার সামনে জ্ঞান হারিয়ে পড়ে যায়। ফারহা গভীর ঘুমে আর কিছু জানতে পারল না। এদিকে রেহানকে কাঁধে তুলে নিয়ে তার নিজের রুমে রেখে বাইরে থেকে দরজা লক করে দেয়। তৎক্ষণাৎ রোকসানাকে দরজা খুলে বার হতে ব্যাগ নিয়ে বার হতে ধ্রুবর সামনে পড়ে যায়। ধ্রুবকে দেখে রোকসানা ঘাবড়ে গিয়ে বলে উঠল, ধ্রুব, আমার সাথে হাত মেলাও, আমি তোমাকে অনেক টাকা দিব। আমাকে জাস্ট বাড়ি থেকে একটু বের হওয়ার ব্যবস্থা করে দাও প্লিজ বাবা। ধ্রুব ঠোঁট কামড়ে ধরে নিজের হাসি চেপে ধরার চেষ্টা করতে লাগলো। যাদের কাছে একটা টাকা নেই সে নাকি তাকে অনেক টাকা দিবে। ধ্রুব নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, বুঝলাম, কিন্তু আপনি এত রাতে কোথায় যাবেন? আর আপনার হাতে এটা কিসের ব্যাগ? রোকসানা বুঝলো ধ্রুবর থেকে এটা মোটেও সে লুকিয়ে নিয়ে যেতে পারবে না, তাই সত্যিটাই বলল, এতে আমার কিছু গহনা আছে, সেগুলো বেচে আশিককে জামিন করানোর ব্যবস্থা করব। হুট করে ধ্রুব রোকসানার হাত থেকে গহনার ব্যাগটা কেড়ে নিয়ে বলে, ব্যাগটা আমার কাছে থাক আন্টি, সকালে না হয় এই গহনা বিক্রি করব। রোকসানা চেয়েও কিছু বলতে পারল না, কারণ এখন যদি কিছু বলে আর ধ্রুব ফারহাকে জানিয়ে দেয় তখন কি হবে। এই ভয়ে রোকসানা চুপচাপ নিজের রুমে চলে যায়। মিস ক্যাটেলের চিৎকার শুনে দুপাশের ফ্ল্যাটের লোকজন জড় হয়ে যায়। ক্যারোলিনার নৃশংস বিকৃত নগ্ন দেহ। গতকাল রাতে ক্যারোলিনার হত্যা করা হয়। ইতিমধ্যে পুলিশ এসে হাজির হয়। ক্যারোলিনার বডি নিয়ে যাওয়া হয়েছে। মিস ক্যাটেল প্রচণ্ড কান্না করছে। ক্যারোলিনার অন্য সব বান্ধবীরা এসে হাজির হয়। হঠাৎ আকস্মিক ক্যারোলিনার এমন ভয়ঙ্কর মৃত্যুর ঘটনা তাদের ভেতরটা নাড়িয়ে দিয়েছে। পুলিশ ফ্ল্যাটটা সিল করে দেয়। মিস ক্যাটেলকে এক প্রতিবেশী নিজেদের ফ্ল্যাটে নিয়ে গিয়ে বিশ্রামের ব্যবস্থা করে দেয়। মেঘ ঘুম থেকে উঠে ফ্রেশ ফোন হাতে নিতে মিস ক্যাটেলের মেসেজে ক্যারোলিনার মৃত্যুর কথা জানতে পেরে অবাক হয়ে যায়। মেঘের বুঝতে আর বাকি নেই এই কাজটা কারা করেছে। মেঘ আসলাম ক্যারোলিনার বয়ফ্রেন্ডদের খুঁজে বের করতে বলে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে ফারহা মিটিংয়ের জন্য রেডি হয়ে ডাইনিংয়ে আসতে দেখে ধ্রুব ব্রেড আর কলা খাচ্ছে। ফারহা রূপের নাম ধরে ডাকতে রূপ কলেজে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে নিচে আসতে চাচি বা রেহান কাউকে দেখতে না পেয়ে বলে, বনু, রেহান আর চাচি কোথায়? রূপের প্রশ্নের উত্তরে ধ্রুব গতকাল রাতে রেহান আর রোকসানার পুরো ঘটনা খুলে বলতে রূপ রেগে রেহানকে মারার উদ্দেশ্যে উঠতে নিলে ফারহা রূপকে আটকে দিয়ে বলে, তোকে কিছুই করতে হবে না রূপ, যা করার আমি করব। ওর খুব ইচ্ছা আমাকে মেরে ফেলার, তাই তো ওকে রেহানকে না হয় একটা সুযোগ দিয়েই দিলাম না হয়। কি বলিস বনু, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ফারহা আর ধ্রুব একে অন্যের দিকে রহস্যময় হাসি দিল। ম্যাম, মিসেস শেখ আর রেহান দরজা ধাক্কাচ্ছে আর চিৎকার করছে। করতে দাও, এনার্জি শেষ হয়ে গেলে এমনিতেই চুপ হয়ে যাবে। ওকে ম্যাম। ধ্রুব, ফারহা আর রূপ ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে। ফারহা রূপকে কলেজে ড্রপ করে দিয়ে অফিসে চলে যায়। মিটিং রুমে প্রবেশ করতে ফারহা বেশ অবাক হয়, কারণ তার সামনে বসে আছে উৎস। উৎস তুই? কিরে অবাক হলি আমাকে তোর অফিসে দেখে? ফারহা মুখ ফুলিয়ে কেবিনে ঢুকে বলে, তোর সাথে আমার কোনো কথা নেই উৎস, তুই দেশে ফিরেছিস অথচ আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না। ফারহা কথা শেষ হতে নিহাল, তানিয়া, উৎসাহ, ধ্রুব একসাথে মিটিং রুমে ঢুকতে উৎসাহ তানিয়া চিৎকার করে বলে, সারপ্রাইজ! ফারহা আগুন চোখে বন্ধুদের দিকে তাকিয়ে বলে, তোদের সারপ্রাইজ তোদের কাছে রাখ, আর এটা অফিস, তোদের আড্ডাখানা না, তাই আওয়াজ নিচে রেখে কথা বল। ফারহার কথা শুনে উৎসাহ, তানিয়া, ধ্রুব, নিহাল বুঝতে পারল ফারহা তাদের উপর ক্ষেপে আছে। উৎসাহ তার ভাইয়ের হয়ে ফারহাকে বলে, দোষ, উৎসব আজ ভোরবেলায় দেশে এসেছে আর এসেই তোকে সারপ্রাইজ দিতে চলে আসছে। এখন অবধি বাড়িতে মম ড্যাডের সাথে দেখা করেনি। উৎসার কথা শুনে ফারহার অভিমান কিছুটা পড়ে যায়।
ফারহা গাল ফুলিয়ে সবাইকে বসতে বলে টেলিফোনে কফি আর স্ন্যাক্স পাঠিয়ে দিতে বলে। উৎস আর উৎসাহ দুজনই যমজ ভাই বোন। উৎস ভার্সিটিতে ওঠার পর থেকে তার বাবার বিজনেসে হাত দেয়। বিজনেসের কাজে এত মাস বাইরে ছিল, আর আজই ফিরে সবার সাথে দেখা করতে সবাই বেশ গল্প আড্ডা দিতে লাগলো, যেমনটা ক্যাম্পাসে বসে আড্ডা দিত। ফারহার মন কয়েক মুহূর্তে যেন ভালো হয়ে গেল। ঘন্টাখানিক গল্প আড্ডা দেওয়ার পর উৎস বলে ওঠে, গাইস, আড্ডা আবার না হয় পরে দিব, এখন কাজের কথা বলছি। এখন কাজের কথা আসছে। ড্যাড আমাকে ফোনে সব জানিয়েছিল। ফারহা, আমরা তোর বিজনেস ইনভেস্ট করব। ফারহা, আমরা তোর বিজনেসে ইনভেস্ট করব। তোর যেমন হেল্প দরকার ড্যাড আর আমি করব। শিওর নেহাল সবটা আমাকে জানিয়েছে। আর আঙ্কেলের সাথে আমি খুব শীঘ্রই দেখা করব। আমি কন্ট্রাক্ট পেপার রেডি আছে, তুই একটু দেখে নে রেহান। নেহাল পেপারসগুলো উৎসকে দিতে উৎস পেপারসগুলো চেক করে সাইন করে দেয়। ফারহাও কিছু পেপারসে সাইন করে উঠে দাঁড়িয়ে দুজন হ্যান্ডশেক করে বলে, কংগ্রাচুলেশনস, আজ থেকে আমরা একসাথে কাজ করব। আর সবকিছু যদি ঠিকঠাক চলে তো তোদের কোম্পানির সাথে বিজনেস পার্টনারশিপেও যেতে পারি। ফারহার কথা শুনে উৎস মাথা দুলিয়ে বলে, ইউ আর ওয়েলকাম মিস ফারহা শেখ। মেঘ তার অফিসের কাজ শেষ করে ফারহার অফিসে ঢুকতে দেখতে পায় উৎস আর ফারহার দুষ্টুমি। ফারহার পাশে অন্য একটি ছেলেকে দেখতে পেয়ে মুহূর্তে মেঘের মাথায় যেন রক্ত উঠে গেল। এক ছুটে ফারহা আর উৎসের সামনে গিয়ে উৎসকে এক পাঞ্চ মেরে বসে মেঘের এমন হঠাৎ আক্রমণে ফারহা সহ অফিসের সবাই হতভম্ব হতবিহ্বল চোখে তাকিয়ে থাকে। মেঘ ফের উৎসকে আঘাত করার জন্য এগিয়ে যেতে নিলে মাঝে ফারহা দাঁড়িয়ে পড়ে। মেঘ ফারহাকে কিছু বলতে যাবে তার পূর্বে ফারহা সবার সামনে মেঘের গালে থাপ্পড় মেরে বসে। মেঘ গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে ফারহার দিকে তাকিয়ে থাকবে। একটা ছেলের জন্য তার বোকা ফুল তাকে থাপ্পড় মারতে পারে, এটা মেঘ কখনো ভাবতে পারেনি। উৎস তার রুমাল দিয়ে নাক চেপে ধরে ফারহার কাঁধে হাত রাখতে ফারহা উৎসকে বলতে লাগলো, উৎস, তোর বেশি লাগেনি তো? চল, তোকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আরে না, এইটুকুর জন্য হসপিটালে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু কি কারণে মিস্টার চৌধুরী আমাকে আঘাত করলো সেটা তো আমাকে জানতে হবে। ফারহা মেঘের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে উৎসকে বলে, তোকে কেন আঘাত করলো সেই কৈফিয়ত তো মিস্টার চৌধুরীকে তো দিতেই হবে, আর তা না হলে পার্টনারশিপ আমি বাতিল করব। ফারহার রিয়াকশন, তার অ্যাটিটিউড কথা শুনে মেঘের মাথায় যেন আবারও মাথায় রাগ চড়া দিয়ে উঠল। কন্ট্রোল করতে না পেরে ফারহার দিকে এগিয়ে যেতে নিলে ধ্রুব, নেহাল, উৎস মেঘের সামনে দাঁড়িয়ে পড়ে। মামুন আর আসলাম মেঘকে আটকে বলে, স্যার, কন্ট্রোল ইউরসেলফ। আপনি যদি আর কিছু করেন তো ম্যাম আমাদের কোম্পানির সাথে পার্টনারশিপ বাতিল করে দেবে। মেঘ রাগ কন্ট্রোল করে আর ওদের সরি বল দোষ। মেঘ দাঁত কেড়িমেড় করে আসলামের দিকে তাকিয়ে উৎস, নেহাল, ধ্রুবর দিকে তাকিয়ে বলে, সরি মাই ফুড। আমার ফারহার কাছে যাওয়ার যে চেষ্টা করবে তাকে আমি শেষ করে দিব। ওর কপাল ভালো, ওকে এখনো জানে মারিনি। ফারহার সহ্য করতে পারল না, রেগে চিৎকার করে বলে উঠল, জাস্ট শাট আপ মিস্টার চৌধুরী, জাস্ট শাট আপ। অনেকক্ষণ ধরে আপনার পাগলামি সহ্য করে যাচ্ছি, তবে আর না। ম্যানেজার। ফারহার এক ডাকে ম্যানেজার এসে হাজির হয়। ফারহা ম্যানেজারের উদ্দেশ্যে বলে উঠল, এক্ষুনি এই কোম্পানির সাথে চৌধুরী কোম্পানির পার্টনারশিপ বাতিল করুন, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর যদি কন্ট্রাক্ট অনুযায়ী কোনো অর্থ প্রদান করা থাকে তাহলে সেটাও দিয়ে দিন। ওকে ম্যাম, জাস্ট 1 ঘন্টা সময় দিন, সব কাজ হয়ে যাবে। গুড। আর এটাও খেয়াল রাখবেন, এই লোক সেকেন্ড টাইম আমার অফিসে পা না রাখে, আর যদি রাখে তো আপনারা চাকরি হারাবেন, মাইন্ড ইট। ফারহার মেঘের সামনে উৎসের হাত ধরে নিজের কেবিনে নিয়ে গিয়ে নাকে ফার্স্ট এইড বক্স বের করে নেহাল ফারহার হাত থেকে তুলে নিয়ে নিজে ঠিকমতো ট্রিটমেন্ট করে দেয়। এদিকে মেঘ রাগে জেদে চোখমুখ লাল করে দাঁড়িয়ে ফারহাকে দেখল। প্রচণ্ড জোরে শব্দ করে চেয়ারে লাথি মেরে অফিস থেকে বের হয়ে যায়। অফিস স্টাফরা ভয়ে কোনো শব্দ উচ্চারণ করল না। মেঘ আর ফারহা যেন বাঘ আর বাঘিনী, কেউ কারো থেকে কম না। তারা একটু সময় নিয়ে আবার নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। ফারহা উৎসের সামনে নরম কণ্ঠে সরি বলতে উৎস রেগে বলে, তুই কেন সরি বলছিস ফারহা?
এখানে তোর কোনো দোষ নেই, সব দোষ ওই মিস্টার চৌধুরী। ছেলেটা নিজেকে কি মনে করে? তোকে তার সম্পত্তি মনে করে? হ্যাঁ, সাইকো লোক একটা। শোন বোন, তুই এই লোকের সাথে কোনো কাজ করবি না, কখন তোর ক্ষতি করে দেই ঠিক নেই। ওকে, বাট তুই আমাকে ক্ষমা করেছিস তো ব্রো? তুই যেহেতু কিছু করিসনি, তখন তোর ক্ষমা চাওয়ার কোনো কারণ দেখছি না। দোষ কেউ করে থাকলে মেঘ চৌধুরী করেছে। তুই না তার বারবার ক্ষমা চেয়ে আমার মাথা নষ্ট করিস না। ফারহা উৎসকে ভেঙচি কেটে বলে, তো নাক ফাটা উৎস ব্রো, লাঞ্চের সময় হয়ে গেছে। আপনারা দয়া করে লাঞ্চ করবেন নাকি আমি একাই খেয়ে আসবো? নাক ফাটা উৎস বলায় উৎস গাল ফুলিয়ে বলে, তোর সাইকো প্রেমিক আমার নাক ফাটাবে আর তার গার্লফ্রেন্ড মজা নিবি? বাহ বাহ, কি মজা। উৎসের কথা শুনে ফারহার মুখের হাসি গায়েব হয়ে গেল। গম্ভীর গলায় বলে উঠল, মেঘ আমার বোন, প্রেমিক নয় উৎস। মেঘ আমার কিচ্ছু হয় না, কিচ্ছু না। তাই নেক্সট টাইম এমন কথা কখনো বলবি না। আমি গাড়িতে ওয়েট করছি, যার লাঞ্চ করার সে আসবে, আর যে করবে না তার আসতে হবে না। ফারহা গম্ভীর মুখে কেবিন থেকে বের হয়ে যেতে নেহাল উৎসের দিকে কটমট করে তাকিয়ে বলে, শালা তুই ফারহাকে খোঁচা কেন মারলে? জানিস না এই বিষয়টা নিয়ে ও কত পেইনে আছে? আমার বন্ধু হয়ে সব জেনে শুনে কেন ওকে খোঁচাবি শালা? উৎস নেহালের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলে, তার আগে তুই বল, তুই আমাকে শালা কেন ডাকছিস? তুই কি ভেবেছিস তোর নজর কোন দিকে আমি জানি না? খবরদার আমার বোনের দিকে নজর দিলে তোকে আমি শালা বানিয়ে ছাড়বো, বুঝবুক একটা। বলে উৎস বেরিয়ে যায়। এদিকে উৎসা নেহালের দিকে তাকিয়ে বলে, হারামজাদা, আমার ভাইকে শালা কেন বললি? ভুল হয়ে গেছে একেবারে। বাসু সেরে বাবু পয়দা করে তোর ভাইকে মামা বানিয়ে দিব, তাহলে হবে জান? অসভ্য নির্লজ্জ ছেলে, মুখে কিছু আটকায় না। আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ। উৎস রেগে মেগে কেবিন থেকে যেতে তানিয়া ধ্রুব হু হা করে হেসে দিয়ে বলে, দোস্ত, এটা কত নম্বরের ব্রেকআপ ছিল? নেহাল একবার ভেবে বলে, 840তম। নেহালের কথা শুনে তিনজনে ফিক করে হেসে দিয়ে হাঁটতে লাগলো। একের পর এক রেড ওয়াইনের গ্লাস খালি করছে মেঘ। এত নেশা করেও মেঘের রাগ এক বিন্দু পরিমাণ কমেনি, বরং উৎসের হয়ে ফারহার লড়াটা তার রাগ আরও বাড়িয়ে দিচ্ছে। আসলাম কোনো মতে মেঘকে থামাতে পারছে না। রাগে দুঃখে ওয়াইনের বোতল ছুঁড়ে মারে, সাথে সাথে মিউজিক বন্ধ হয়ে যায়। মেঘ তখন রেগে ক্লাবে এসে ড্রিঙ্ক করতে লাগলো। আসলাম যখন আর মেঘকে বোঝাতে পারলো না, তখন রওনককে কল করলো। রূপ আর রওনক তখন প্রেমে মশগুল। হঠাৎ আসলামের কল দেখে রওনক কল রিসিভ করতে আসলাম জরুরি ক্লাবে আসতে বলে কল ডিসকানেক্ট করে দেয়। রূপ বুঝতে পারে কোনো ঝামেলা হয়েছে, তাই আর বাধা না দিয়ে রওনককে যেতে বলে নিজে রিক্সা নিয়ে বাসায় ফিরে যায়। ফারহা তাদের বন্ধুদের নিয়ে নিজেদের প্রিয় রেস্টুরেন্টে এসে হাজির হয়। এই রেস্টুরেন্টে তারা রেগুলার কাস্টমার বিধায় স্টাফ জানে তারা কি অর্ডার করবে। তারা বসার 15 মিনিট পর খাবার এসে হাজির হয়। এই জন্য ফারহা আর তাদের বন্ধুদের এখানে খেতে ভীষণ ভালো লাগে। ভাই সামনে থাকায় উৎসা নেহালের সাথে বেস্ট ফ্রেন্ডের মতো আচরণ করে। আসলে উৎসকে তাদের রিলেশনের কথা বুঝতে দিতে চায় না। উৎস নেহাল আর উৎসার মাঝে বসায় হুট করে উৎস উঠে দাঁড়িয়ে বলে, নেহাল আমার সিটে বসতো, আমার তানিয়ার সাথে কথা আছে। নেহাল সহ বাকিরা সন্দেহের দৃষ্টিতে উৎসের দিকে তাকাতে উৎস বলে ওঠে, তুই উঠবি নাকি আমি উৎসাহকে নিয়ে অন্য টেবিলে বসবো? এমন কথা নেহাল হকচকিয়ে বলে, না না শালা, তুই কেন অন্য টেবিলে যাবি? বরং আমি তোর সিটে বসছি। নেহাল উঠতে উৎস নেহালের সিটে বসে তানিয়ার দিকে তাকাতে দেখে তানিয়া বেশ লজ্জা পাচ্ছে। ফর্সা গাল দুটো লাল লাল হয়ে আছে। ধ্রুব ফারহা দুজনে একে অন্যের দিকে একবার তাকায়, তো উৎস আর তানিয়ার দিকে তাকায়। দুজন দুজনকে পছন্দ করে, অথচ কেউ মুখ খুলে বলে না, কিন্তু তাদের চোখের ভাষার আদান প্রদান হয় সুযোগ পেলেই। কি অদ্ভুত না? উৎসাহ নেহাল, তানিয়া উৎস, এদের জুটিটা বেশ মানিয়েছে না? কথাটা বলে উঠতে ফারহা ধ্রুবকে বলে, সবই ঠিক আছে, এবার তোর জুটিটা খুঁজে বের করতে হবে। ধ্রুব, আমারটা খোঁজার পাশাপাশি নিজের জন্য একজনকে খুঁজে বের কর। আর কতদিন অবিবাহিত থাকবি? এবার তো একটা বিয়ে খাওয়ার সুযোগ করে দে বইন। ধ্রুব মজা করে কথাটা বললেও ফারহার মুখটা মলিন হয়ে গেল। ধ্রুব খেয়াল করলো বিষয়টা।
ধ্রুব ফারহার এক হাত নিজের দু হাতের মুঠোয় নিয়ে বলে, দোস্ত, অতীত নেই এমন কোনো মানুষ নেই। তোর উচিত অতীত ভুলে বর্তমান নিয়ে বাঁচা। যে মানুষটা অনুতপ্ত তাকে ক্ষমা করা উচিত। সে আরেকটা সুযোগ ডিজার্ভ করে ফারহা। আমি জানি মেঘকে তুই কতটা ভালোবাসিস, শুধুমাত্র তোর অভিমানের পর্দাটা এতটাই ভারী হয়ে উঠেছে যে ভালোবাসার পরত কমতে শুরু করেছে। জানিস তো, অভিমান যখন পাহাড় সমান হয় তখন ভালোবাসা অভিমানের আড়ালে হারিয়ে যেতে থাকে। আর তুই একটু ভেবে দেখ ফারহা, আজ মেঘের চোখে তোকে হারানোর ভয় দেখেছি। এটা একটা মানুষের চোখে তখনই দেখা যায় যখন মানুষটা নিজের থেকেও বেশি অপর মানুষটাকে ভালোবেসে থাকে।